সুপ্রিয় দর্শক, নমস্কার। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল হচ্ছে দেখ কেমন লাগে। এবার ইউনূসের সেনাকেই আটক করে ধামাকা। বিএসএফের সীমান্তে ভয়ঙ্কর প্ল্যান ভেস্তে দিল ভারত। বন্ধুরা বন্ধুরা টাইটেল দেখে এটাই মনে হচ্ছে ভারতের যে বিএসএফ রয়েছে, সেই বিএসএফ বাংলাদেশের যে বর্ডার গার্ড বিডিআর, সেই বিডিআরকে হয়তো আটক করেছে। আটক করে কোনো একটা অ্যাকশন নিয়েছে। তার সম্পর্কে আমরা জানতে পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, অবশ্যই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটি ভিজিট করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিন্তু ধারাবাহিকভাবে আমাদেরকেও চমকে দিয়েছে। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, আমার মনে হয় আগের সব ঘটনাকে ছাপিয়ে চলে গেল। আজকে বাংলাদেশের সেনাবাহিনীর এক সদস্য অর্থাৎ বিজিবির এক সদস্যকে হাতে নাতে গ্রেফতার করলো ভারতের বিএসএফ। বুঝতে পারছেন এই খবরটার গুরুত্বটা ঠিক কোথায়? মেঘালয়তে ঠিক দুদিন আগে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। আমার মনে হয় আমি আপনাদের সামনে সেই ঘটনা নিয়ে এসেছিলাম, যেখানে বাংলাদেশ পুলিশের এক কর্তাকে আটক করা হয়েছিল বিএসএফ জওয়ানের দ্বারা। কারণ সেই পুলিশ কর্তা নাকি সঙ্গে আরো 10-12 জনকে সঙ্গী করে ভারতবর্ষে ঢুকেছিলেন, এবং ভারতবর্ষে ঢুকে মেঘালয়ের এক স্থানীয় দোকানদার যখন তিনি ঘুমাচ্ছিলেন রাতে, তাকে হাত পা বেঁধে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই দোকানদার পরিস্থিতি বুঝে জঙ্গলের মধ্যে থেকে পালিয়ে আসার চেষ্টা করেন এবং পালিয়ে আসতে সক্ষম হন, এবং এই পরিস্থিতিটায় বিএসএফ জওয়ানরা তাদের কিন্তু ঘিরে ফেলতে সক্ষম হয়েছিল। বাংলাদেশ পুলিশের যে কর্তা ধরা পড়েছিল তার কাছে কিন্তু পিস্তল অর্থাৎ আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাওয়া গেছে। সেই ডকুমেন্টগুলো দেখেই বোঝা গেছে তার কাছে বাংলাদেশ পুলিশের অ্যাক্টিভ আইডেন্টি কার্ড ছিল। অর্থাৎ এই বাংলাদেশ পুলিশের কর্তা ভারতবর্ষে কোনো না কোনো কারণে ঢোকার চেষ্টা করছিলেন এবং ভারতের বিপক্ষে কোনো ষড়যন্ত্রে লিপ্ত। আজকে যে ঘটনা ঘটলো তা হলো ভারত এবং বাংলাদেশ সীমান্তের ত্রিপুরায়। সেখানে সিপাহীজলা নামক একটি জায়গা আছে, যেটি মধুপুর থানার অন্তর্গত। সেখানে বিজিবির দুজন সদস্য, একজন নয় দুজন সদস্য ভারতে ঢুকে যান। শুধুমাত্র ভারতে ঢুকে যান তা নয়, ভারত থেকে 100 মিটার দূরে এসেও তারা বিভিন্ন চা বাগানের মধ্য দিয়ে ভারতবর্ষে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন। যাকে গ্রেফতার করা হয় তার নাম মোহাম্মদ সিরাজ ইসলাম, যিনি স্বীকার করেছেন তিনি বাংলাদেশ বর্ডার গার্ড অফ বাংলাদেশের 60 নম্বর ব্যাটালিয়নের অন্যতম সদস্য। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো, যিনি বাংলাদেশের এই যে বর্ডার এরিয়া ক্রস করে ভারতের চা বাগানের ভিতর দিয়ে ভারতের ভিতরে ঢুকতে চাইছিলেন, তার কাছে কিন্তু অ্যাক্টিভ আগ্নেয়াস্ত্র ছিল। অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ যা ব্যবহার করে সেই বন্দুক নিয়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং ভারতবর্ষের ভিড়ের মধ্যে মিশে যেতে চেয়েছিলেন। যখন এই ব্যক্তি সেই চা বাগান অবধি পৌঁছে যায়, তখন কিন্তু তাকে বিএসএফ জওয়ানরা ঘিরে ফেলে। এই পুরো ঘটনাটি ঘটে সীমান্তের 136 এবং 137 নম্বর সীমান্তের যে অংশ আছে ঠিক সেখানে।
পাশাপাশি এই ব্যক্তি অর্থাৎ মিরাজ, তার সঙ্গে যে ব্যক্তি ছিল তিনি কিন্তু বিএসএফ জওয়ানদের দেখে পালিয়ে যান। প্রশ্ন হলো, যদি তারা কোনো অসৎ উদ্দেশ্যে না ঢোকেন তাহলে পালিয়ে কেন গেলেন? এই মিরাজ নামক এই বিজেপির সদস্য তিনিও কিন্তু পালানোর চেষ্টা করেছিলেন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, তারা আর যাই হোক ভারতবর্ষ দেখতে বা ভারতের চা বাগান দেখতে কষ্ট করে বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে ঢোকেননি। তাকে গ্রেফতার করা হয়, আটক করা হয়, এবং পরবর্তী প্রসিডিওর কি হবে তা হয়তো আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো। তবে তাকে আপাতত আটক করে বিএসএফ এর কামথানা যে ক্যাম্প আছে সেখানে কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের সরকারি আধিকারিকরা যারা সরাসরি সুরক্ষার সঙ্গে জড়িত, তারাও এবার ভারতবর্ষে ঢুকে আসার চেষ্টা করছেন। কিছুদিন আগে একটি রিপোর্ট আমি আপনাদের সামনে এনেছিলাম এবং বলেছিলাম, এই যে অনুপ্রবেশকারী সমস্যা দিনের পর দিন বাড়ছে, এর পিছনে আসল দোষীরা কারা? এক নম্বরে আমি বলেছিলাম বিজিবি, অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড অফ বাংলাদেশ, অর্থাৎ যারা ওপারে সীমান্তে পাহারা দেয়। বিভিন্ন রিপোর্টে সামনে এসছে তারা নাকি মাত্র 100 থেকে 200 টাকা নিয়েই এই সকল বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভারত বর্ডার অব্দি আসতে দেয়। এবং এই রিপোর্ট যে কতটা ভয়ঙ্কর রিপোর্ট তা হয়তো আপনারা বুঝতেই পারছেন, যে এটি একটি সিন্ডিকেট ব্যবস্থায় পরিণত হয়েছে পুরো বিষয়টি। এটি শুধুমাত্র দালালরা বা দালাল চক্রের মাধ্যমে হচ্ছে তা নয়, বাংলাদেশের সর্বোচ্চ বিভিন্ন নেতৃত্ব হয়তো খুঁজলে দেখা যাবে এর পিছনে অ্যাক্টিভলি জড়িত, কারণ তারা এই ইস্যুগুলো নিয়ে রাজনীতি করতে অভ্যস্ত। কিন্তু বর্ডার গার্ড অফ বাংলাদেশ, যাদের কাজই হলো অনুপ্রবেশকারীদের থামানো, তারাই দিনের পর দিন এই সকল অনুপ্রবেশকারীদের শুধুমাত্র টাকার জন্য আজকে ভারতের দিকে ঠেলে দিচ্ছেন, এবং বিএসএফ জওয়ানরা যখন গুলি করছেন তখন সেই ডেড বডি গুলো নিয়ে মিথ্যে রাজনীতির আশ্রয় নিচ্ছেন। কিন্তু আজকের এই ঘটনা আমার মনে হয় শেষ 8 থেকে 10 মাসের সব থেকে আলোচিত একটি ঘটনা, যেখানে বর্ডার অফ গার্ড অফ বাংলাদেশের এক কর্তা বন্দুক নিয়ে ধরা পড়লেন ভারতের বিএসএফ জওয়ানদের কাছে। এই ঘটনা যখন আমাদের সামনে উঠে এলো তখনই আরো একটা ইম্পর্টেন্ট আপডেট আপনারা জানেন, 25 থেকে 28 আগস্ট বিএসএফ এবং বিজিবির সম্ভবত প্রথমবারের জন্য এই ধরনের হাই ভোল্টেজ মিটিং হতে চলেছে বাংলাদেশে। এই মিটিংটি হবে বাংলাদেশের ঢাকায়, যেখানে বিজেপির হেডকোয়ার্টার ঠিক সেখানে। আমার দৃঢ় বিশ্বাস এই যে ঘটনাগুলো দিনের পর দিন বাড়ছে সে বিষয়ে তো অবশ্যই আলোচনা হবে। পাশাপাশি বর্ডার অফ গার্ড অফ বাংলাদেশ দিনের পর দিন যেভাবে ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়েছে, যে সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ, সীমান্ত হত্যা আমরা মেনে নেব না, সীমান্তে এবার ওরা গুলি চালালে আমরাও চালাবো, এই সকল স্টেটমেন্টগুলো দুই দেশের সেনাবাহিনীর কর্তাদের মধ্যে 100% আলোচনার বিষয়বস্তু হয়ে উঠবে। কারণ সম্পর্কটা কিন্তু বিজিবির পক্ষ থেকেই দিনের পর দিন খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, এই যে বাংলাদেশের বর্ডার অফ গার্ড অফ বাংলাদেশ, এরা আস্ত একটা জোকার বাহিনী। আমরা পাকিস্তানের সেনাবাহিনী বা ফিল্ড মার্শালদের নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছি, তারা কিভাবে মিথ্যা কথাগুলো আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেয়। কিন্তু এই সকল বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশের সেনাবাহিনীর কর্তারা আসলে মিথ্যে কথা তো ছড়াতে পারেই না, উল্টে নিজেদের পিছনেই এমন হাওয়া দেয় যে নিজেরাই ফানুস হয়ে আকাশে উড়ে, একটা ছোট্ট পিন ফোটালে ফানুস চুপসে যায়, বেলুন ফেটে যায়। কিছুদিন আগে এরা প্রেস কনফারেন্স করে কি বলেছিল জানেন? যে আমরা পুশব্যাককে কিছুতেই মেনে নেব না, কোনোভাবেই ভারতের বিএসএফ জওয়ানদের পুশব্যাক পলিসিকে আমরা সমর্থন করছি না, পুশব্যাক আর মেনে নেব না। এরপরে এরা পুশব্যাক থামাতে কি করতে পেরেছে? একটা ঘটনা আপনারা দেখান যে বর্ডার গার্ড অফ বাংলাদেশ পুশব্যাক থামানোর জন্য করতে পেরেছে। কিচ্ছু করতে পারেনি। উল্টে মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের একটি চিঠি লেখা হয়েছিল, সেই চিঠির উত্তরটুকু অব্দি ভারত দেয়নি। পরবর্তীকালে এই বর্ডার অফ গার্ড অফ বাংলাদেশের পক্ষ থেকে আরো একটি স্টেটমেন্ট আসে, সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ। এবার এর মানেটা কি আপনারা বুঝতে পারছেন? যে বাংলাদেশিরা যারা দিনের পর দিন অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষে ঢোকেন, তাদের যদি বিএসএফ গুলি চালায়, বর্ডার গার্ড অফ বাংলাদেশ মেনে নেবে না। দেখুন, এরা প্রবলেমটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করলেন না। এরা কিন্তু একবারও বললেন না যে আমরা অনুপ্রবেশকারীদের বাংলাদেশের বর্ডারের মধ্যেই থামাবো, কোনো অবস্থাতেই ভারতের তারা যেন না ঢোকে, আমরা সেটাকে সিকিউর করব, সেটা কিন্তু বললেন না।
অপরাধ প্রবণতাটা বোঝার চেষ্টা করুন। এরা উল্টে বলছেন যে যারা সীমান্তে গুলি চালায় আমরা তাদেরকে ছাড়বো না। এরপরে কি হলো? এরপরে অনুপ্রবেশকারী তারা একটা বিন্দুও থামাতে পারেননি। অনুপ্রবেশকারীর সংখ্যা দিনের পর দিন বেড়েছে। আর পাল্লা দিয়ে বিএসএফও কিন্তু গুলি চালিয়ে বুঝিয়ে দিয়েছে দেশের সুরক্ষার সঙ্গে কোনো ছেলেখেলা নয়। অর্থাৎ তারা সীমান্তে পিঠ দেখিয়েওছেন এবং গুলিও খেয়েছেন। আলটিমেটলি নিজেরাই নিজেদেরকে হাস্যকর এক উপাদানে আন্তর্জাতিক স্তরে কিন্তু প্রতিনিয়ত এস্টাবলিশ করেছেন, যা মোহাম্মদ ইউনূস সরকার করেছে এবং এই সরকারের অংশ বর্ডার গার্ড অফ বাংলাদেশও করেছে। কিন্তু এত কিছুর মধ্যেও নিঃসন্দেহে ভয়ঙ্কর যে জিনিস আজকে আমরা দেখলাম, সেখানে শুধু বাংলাদেশ পুলিশ নয়, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ভারতবর্ষে ঢুকে আসার চেষ্টা করছেন এবং ভিড়ের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় নিঃসন্দেহে অ্যালার্মিং একটা অবস্থা। এই অবিলম্বে সকলকে অনেক বেশি সজাগ হতে হবে। অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু এখনো সময় আছে। যদি আমরা এই অপরাধী অনুপ্রবেশকারীদের থামাতে চাই, এই সিস্টেমকে ভাঙতে চাই, তাহলে আমাদের মধ্যে থেকেই মানসিকভাবে এই সিস্টেমের বিপক্ষে লড়াই করব, এই মানসিকতাটাও কিন্তু ধারণ এবং বহন করতে হবে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ভিডিওতে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের বর্ডার গার্ড যে সিকিউরিটি রয়েছে তার কোনো একটা জওয়ানকে ভারতের বিএসএফ গ্রেপ্তার করেছে। এটাই জানতে পারলাম যে বাংলাদেশের এই জওয়ান ভারতের যে সীমানা সেই সীমানায় প্রবেশ করেছিল এবং তার উদ্দেশ্য কি ছিল সেটা তো ভবিষ্যতেই বলতে পারবে। বর্তমান সময় তার কোনো কিছুই আমরা জানি না যে কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল। এর আগে আমরাও দেখেছিলাম যে ভারতের একটা জওয়ানকে বাংলাদেশের কিছু মানুষ ধরে জবরদস্তি কলা গাছের সাথে বেঁধে রেখেছিল। কেন জওয়ানদের সাথে এরকম স্যালুট হবে কেন? আমি তো চাই দুই দেশের জওয়ান যারা আছে তাদেরকে সম্মানের চোখে দেখা হোক এবং তাদের যে কর্তব্য তারা সে কর্তব্য যথেষ্টভাবে পালন করুক। তার কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত ইনভেটার ভারতে ঢোকার চেষ্টা করে তাদেরকে রুখে দেওয়া বা তাদেরকে না আসতে দেওয়া ভারতে, সে দায়িত্বগুলো হচ্ছে বাংলাদেশের এই বর্ডার গার্ড সিকিউরিটি যারা আছে তাদেরকে। কিন্তু তারা কখনোই কিন্তু এই কাজগুলো করে না। তারা আরো ইন্ধন দেয় যে যাও, চলে যাও, কোনো সমস্যা নেই, কিছু টাকা দেয়, কিছু টাকা দেওয়ার সাথে তারা ভারতে প্রবেশ করে। তো বন্ধুরা, এই কাজগুলো কি একদমই ঠিক? আমার তো মনে হচ্ছে না। এখন ভারত সরকারের কাছে আমার রিকোয়েস্ট যে বাংলাদেশের যে সীমানা রয়েছে 4200 কিলোমিটার, টোটালি ব্লক করে দেওয়া হোক, কাঁটা তার দিয়ে ব্লক করে দেওয়া হোক। আমরা জানি যে সেভেন সিস্টারের যে রাজ্যগুলো রয়েছে সেখানে যেসে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় বা আসাম, এই যে রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলো কিন্তু পাহাড়ি ক্ষেত্র। এখানে কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু সবভাবেই এইগুলো এই সীমানা কাঁটা তার দিয়ে ব্লক করা সম্ভব হয় না। তবুও আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সিকিউরিটি আরো বাড়াতে হবে যাতে কোনো ধরনের বাংলাদেশি আমাদের ভারতবর্ষে প্রবেশ করতে না পারে। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম যে বাংলাদেশের কোনো এক জওয়ানকে ভারতের বিএসএফ আটক করেছিল এবং তাকে অ্যারেস্ট করে ক্যাম্পে রাখা হয়েছে। আগামী সময় তার সাথে কি ব্যবহার হবে সেটা নিয়ে আলোচনা চলছে। তো এই ধরনের যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু আদৌ ঠিক না। বাংলাদেশের যে এক আইনমন্ত্রী, বর্তমান সময় উপদেষ্টাদের এক আইন উপদেষ্টা রয়েছে, পাগল ছাগল কুত্তার বাচ্চা। সে আসার সাথে সাথেই নামটাও বলে দেব, সে আসার সাথে সাথেই গদিতে বসার আগেই
বলা হয়েছিল, সে বলে বসেছিল যে 26 লক্ষ ভারতীয় রয়েছে, তাদেরকে আমরা ভারতে পাঠিয়ে দেব অবৈধভাবে। 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে বসবাস করে বা বিভিন্ন জায়গায় জব করে। আচ্ছা, ভারত তো পুশব্যাক করে দেখিয়ে দিয়েছে। এই আসিফ নজরুল যার ওর বাচ্চা, এ কিন্তু এখনো পর্যন্ত এই 26 লক্ষ ভারতীয়দের মধ্যে একটা ভারতীয়কেও কিন্তু এখনো পুশব্যাক করাতে পারেনি। একটা ভারতীয়কেও এখনো কিন্তু দেখাতে পারেনি যে এই ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে রয়েছে। এই আসিফ নজরুল জাওরার বাচ্চা বাংলাদেশকে উত্তাল করে তুলেছিল। এইরকম জাওরার বাচ্চা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে জব করে, যে মতলব তার মস্তিষ্কের ভিতরে রয়েছে জামাতে ইসলাম। বর্তমান অবস্থা বাংলাদেশের দিকে তাকালে সত্যি খুব খারাপ লাগে। নেই কোনো আইনের শাসন, নেই সেখানে কোনো নিয়ম কানুন, নেই কোনো সেখানে সংবিধান। যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে তাদেরকে তারা অস্বীকার করে। কত বড় জাওরার বাচ্চারা, কত বড় জাওরার বাচ্চারাই আসিফ নজরুল ইসলাম। তো বন্ধুরা, গুলিও খাওয়া আর পিটও দেখাওয়া, এটাই তোমাদের নিয়তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাবেন। শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফের দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় হিন্দ।